রেমালের প্রভাবে গঙ্গাসাগর থেকে শুরু করে ঝড়খালি থেকে শুরু করে সার্বিক যে ছবি উঠে আসছে দেখতে পাচ্ছেন, এখনো ঝড়ের প্রভাব রয়েছে, রেমালের জের রয়েছে, ঝড়খালিতে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ। এই মুহূর্তে আমি সরাসরি সেই ছবির দিকে নজর রাখার চেষ্টা করবো। সৈকত সরাসরি রয়েছে। সৈকত, এই মুহূর্তে নদী বাঁধের ছবি কি? নদী বাঁধ যদি ভাঙে কটি গ্রাম ভেসে যেতে পারে কি মনে করা হচ্ছে? গ্রামবাসীরা কি বলছে? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিদ্যা নদী বা বিদ্যাধরী নদীর একদম যে জেটিঘাট, সেই জেটিঘাট ঝড়খালি গ্রাম থেকে বিদ্যাধরী নদীর যে জেটিঘাট সেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই বিদ্যাধরী নদী কিন্তু এখন ভরা জোয়ার চলছে, একেবারে নদী ফুঁসে উঠছে। যেদিকে তাকানো যায় নদীর যে ঢেউ, সেই ঢেউগুলি আছড়ে পড়ছে পাড়ে। এবং এই যে বিদ্যাধরী নদীর যে বাঁধ, এই যে ভরা জোয়ার চলছে, সেই ভরা জোয়ারের কথাই কিন্তু কিছুক্ষণ আগে একজন বাসিন্দা আশঙ্কিত হয়ে বলেছিলেন এই ভরা জোয়ার যদি চলে তাহলে এই বাঁধের এই যে বাঁধ চলছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। আমার ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায় দেখাচ্ছে বিদ্যাধরী নদী কার্যত ফুঁসছে এবং এই বাঁধ ভরা জোয়ার যদি চলে বাঁধের বিভিন্ন জায়গা হয়তো বিপর্যস্ত হয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দা কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কয়েকটা বোট নাকি এখানে যারা মাছ চাষ করেন বা এই গভীর সমুদ্রে বা গভীর নদীতে যারা মাছ ধরতে যান, আমি সেই মৎস্যজীবী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা জানাচ্ছেন যে দুটি বোট ইতিমধ্যেই নৌকো ডুবি হয়ে গেছে এবং দুটি বোট যারা পাড়ে বেঁধে রেখেছিলেন তার মধ্যে বেশ কয়েকটি নৌকো ডুবে গেছে। দাদা, আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে আপনি বলছিলেন যে কয়েকটা বোট ডুবে গেছে। হ্যাঁ, কটা বোট ডুবে? তিনটে বোট ডুবে গেছে। তিনটে বোট ডুবে গেছে। এখনো একটা ডুবে আছে, তুলতে পারিনি। আর একটা আছে, কালকে আছে 10-12 জন লোক এনে ওই বোটটাকে তুলেছি। আর একটা এখনো ডুবে আছে, ও পাশেও একটা ডুবে আছে এখন। যে বোটগুলো ডুবে গেল সেগুলো কি একেবারে নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তো অনেক ক্ষতি হয়ে গেছে। মেশিনগুলো তো আর বাঁচানো যাবে না, মেশিনগুলো অনেকটা খরচ। তারপরে বোটের সমস্ত যে আছে গাঁথনিগুলো আছে, মানে তক্তাগুলো আছে, সেগুলো তো উড়ে গেছে। আর যত মেটেরিয়াল ছিল, জাল ফাল ছিল, সব ভেসে গেছে। অনেক টাকার জাল, প্রায় 1 লক্ষ টাকার জাল ভেসে গেছে। আপনারা মৎস্যজীবী, এইভাবে যে এই বিদ্যাধরী নদী এ তো রীতিমতো ধীরে ধীরে ফুঁসে উঠছে, আপনাদের গ্রামে জল ঢুকে পড়ার আশঙ্কা? অবশ্যই আছে, কারণ এই পর্যন্ত আমাদের যেটা পিচিং হয়ে গেছে, এইখান থেকে যদি এইটা পিচিং হতো তা আমাদের খুব উপকার হতো, কারণ তাহলে আর জল ঢুকতে পারতো না। পিচিং হয়নি যে এলাকাটা, সেটা কতটা? সেটা আপনার ধরুন আপনার আছে 4 কিলোমিটার, প্রায় 4-5 কিলোমিটার হবে। সেই 4-5 কিলোমিটারের মধ্যে কতগুলো গ্রাম আছে? প্রায় আছে আপনার আছে 10-15টা গ্রাম আছে, 15টার মতো গ্রাম আছে। তাদের তো আছে সারা রাত ঘুমাতেই পারেনি, সারা রাত এই বাঁধের উপরে ছিল, তারা ডিউটি করেছিল এবং উপর নেতৃত্ব এসেছিলো আমাদের টিএমসি, তারা আছে সমস্ত নেতারা এসেছিলো, এসে তারা সারা রাত বাঁধের ওখানে ছিল। এর থেকে তারা সারা রাত ডিউটি দিয়েছে যাতে গ্রামে না জল ঢোকে এবং সাধারণ মানুষের ক্ষতি না হয়। এবং সমস্ত নেতারা এসে তারা সারা রাত এখানে আমাদের সঙ্গে ছিল এবং আমরাও তাদের সঙ্গে ছিলাম। আতঙ্ক কি কেটেছে? এখন যদি এর পরে হয় তাহলে আমাদের গ্রামের লোককে আর বাঁচানো যাবে না। তার মানে জল ঢুকে গেলে আর কেউ, অনেক ফসল নষ্ট হয়ে যাবে। এখনো মানুষ, কত ফসল আছে মানুষ। গ্রামবাসীরা আতঙ্কিত। আমি আরো একবার দেখানোর চেষ্টা করব বিদ্যাধরী নদীর চিত্রটা। বিদ্যাধরী নদী কিন্তু ভরা জোয়ার চলছে, রীতিমতো ফুঁসে উঠছে। ইতিমধ্যে যারা মৎস্যজীবী তারা বলছেন কয়েকটা বোট ডুবে গেছে এবং তার মধ্যে কয়েকটা রেস্কিউ করা গেছে, আরো বেশ কয়েকটা বোট ডুবে গেছে। স্থানীয় বাসিন্দাদের একটি রেস্কিউ টিম ঘুরে বেড়াচ্ছে। আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা দাদা, আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা গতকাল থেকেই বিভিন্ন জায়গায় রেস্কিউ করছে, পরিস্থিতি কি এখনো অবধি? পরিস্থিতি যেটা, আমাদের কিছু বাঁধের অংশে ফাটল দেখা গেছিল এবং সেটা খুবই আশঙ্কাজনক অবস্থা হয়ে গেছিল। তারপর আমাদের বিডিও সাহেবকে জানিয়ে উনি ত্রিপল দিয়ে গ্রামের মানুষ এবং আমাদের যারা এখানে আছে তারা সবার চেষ্টায় কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে পরিস্থিতিটা। আর এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বড় বড় গাছ পড়েছে,
বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। আমরা সেইগুলো চেষ্টা করছি সবাইকে গিয়ে একটা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, তাদেরকে যাতে এই সময়টায় খাদ্য খাবার দিয়ে সুস্থভাবে তাদের রাখা যায়। মাটির বাড়ি যেগুলো রয়েছে বা এলাকায় বয়স্ক মানুষ, বাচ্চা, শিশু যারা রয়েছে তাদেরকে বিকল্প আমরা সব বিকল্প জায়গায় সরিয়ে নিয়ে গেছি। একটা ফ্ল্যাট সেন্টার আছে, সরকারি যে স্কুলগুলো আছে বা শক্তপোক্ত যে সরকারি বিল্ডিংগুলো আছে সেগুলো আমরা সব ওপেন করে বয়স্ক এবং বাচ্চাদের আগে সেখানে আমরা কালকে দুপুরের আগে সরিয়ে নিয়ে গেছি। একটা বিষয় বলুন দাদা, আপনার কাছে আসবো, আপনাদের সবাইয়ের কাছে আসবো। আজকে 2024, এখন এই রেমাল চলছে। সেই 2009-এর আয়লার সময় থেকে এই এলাকা, বিস্তীর্ণ এলাকা, বাঁধের সমস্যা ছিল, জল ঢুকে গিয়েছিল, আয়লা এসেছে, আমফান এসেছে, ইয়াস এসেছে, রেমাল এসেছে। বাঁধটা এখনো পর্যন্ত ঠিকঠাক সম্পূর্ণভাবে মেরামত হচ্ছে না কেন? আপনারা তো আতঙ্কিত। সব থেকে বড় জিনিস হচ্ছে এই বাঁধের যে কাজটা, আপনারা ভালো করে জানেন এই কাজটা টোটালি হয় এনার্জি মারফত। এই 3 বছর এনার্জির টাকা বন্ধ হয়ে থাকার কারণে পঞ্চায়েত থেকে খুব মানে বিপজ্জনককালীন যে ফান্ড থাকে তাই থেকে যা মাটি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তাই ছাড়া তো একদমই সৈকত, বছর পেরিয়ে যায়, বারবার ঝড় আসে, ঝড়ের নাম পরিবর্তন হয় কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হয় না। এই ঝড়খালির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সৈকত। আর এরই পাশাপাশি যে ছবির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, হাসনাবাদে নজর রাখতে হচ্ছে। রেমালের জেরে বিপর্যস্ত হাসনাবাদ, বিভিন্ন জায়গায় গাছ ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। গতকাল রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হিঙ্গলগঞ্জ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, বিপর্যস্ত হিঙ্গলগঞ্জ, সেই ছবি হাসনাবাদের ছবি, হিঙ্গলগঞ্জের ছবি, গোটা বসিরহাটের ছবি দেখতে পাচ্ছেন। বিপর্যস্ত হিঙ্গলগঞ্জ, গাছ ভেঙে বিপত্তি। এই মুহূর্তে গাছ সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। হাসনাবাদের ত্রাণ শিবিরের দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে। ত্রাণ শিবির খোলা হচ্ছে, হাসনাবাদের ত্রাণ শিবিরের ছবি আমরা দেখতে পাচ্ছি। অনেক মানুষ আশ্রয় নিয়েছে, নিরাপদ আশ্রয়ে সাধারণ মানুষ। হাসনাবাদের ত্রাণ শিবিরে 8 থেকে 80 প্রত্যেকেই আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। 2 ছবি দেখতে পাচ্ছেন, রেমালের জেরে বিপর্যস্ত হিঙ্গলগঞ্জ, অন্যদিকে হাসনাবাদের ত্রাণ শিবিরে মানুষের ভিড়। রেমালের প্রভাব সর্বত্র।